কলার কলার ধরে নিয়ে খুব মার মারছে। আমরা কোনো দোষ করিনি, কোনো অন্যায় কারোর কাছে করি না, কারোর বড় ভাষা গালাগালি করি না, কিচ্ছু করি না। শুভ সন্ধ্যা। মাটির কথা অনুষ্ঠানে আবারও স্বাগত আপনাদের সঙ্গে প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে রয়েছি আমি হাসিবুর রহমান। প্রতি সপ্তাহে আমি আপনাদের শোনাই নূতন নূতন উদ্দীপনার কাহিনী, যে কাহিনী আপনাদের উজ্জীবিত করবে, খুঁজে দেবে স্বপ্ন দেখার কারণ। আজ তেমনই এক নিতান্ত পথভিখারী মানুষকে শিক্ষিত করার জন্য স্কুল কলেজ গড়ার লড়াইয়ের গল্প রইল আপনাদের জন্য। জালালউদ্দিন গাজী একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভারের মতোই দেখতে তাকে। সুতির সাধারণ কুর্তা পাজামা, গ্রাম্য ভাষার অভ্যস্ত টান, আপামর ভদ্র শান্ত অথচ জেদি একটা মানুষ। এর সঙ্গে তার অতিরিক্ত যা আছে তা হলো একটা বিরাট বড় হৃদয়, যে হৃদয় তার না পাওয়া ওসুল করতে সারা জীবনের সঞ্চয়কে বাজি রাখতে পারে। যে মানুষ স্বপ্ন দেখতে পারেন তার না হওয়া পড়াশোনার দুঃখ তিনি ভুলবেন গরিব ছেলে মেয়েদের জন্য স্কুল করে, তাদের পড়াশুনো করিয়ে। শৈশবে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় এই মানুষটির। তারপর দক্ষিণ 24 পরগনার চোরাগলি থেকে তার জায়গা হয় শহর কলকাতার ফুটপাত। জীবনযাপনের জন্য শুরু করতে হয় ভিক্ষাবৃত্তি। এরপর আস্তে আস্তে বড় হয়ে ওঠা। জীবিকা হিসেবে তিনি সওয়ারি বানালেন রিকশাকে। তারপর কখন যে জালালউদ্দিন গাজী নামটা পরিণত হয়ে গেল এই রিকশা যাবেতে, সে কথা তিনিও জানেন না। আমার যখন 7 বছর বয়স হয়, স্কুলে পড়াশোনা করি, ক্লাস 2তে পড়ে ফার্স্ট হয়ে ক্লাস 3তে উঠবো, সেই সময় আর আমার বাবা মা বই কিনে দিতে পারেনি। সেই থেকে আমার পড়া শেষ। তখন খুব দুঃখের সহিত মনে হলো আমার মতো বহু গরিব অনাথ এতিম বাচ্চারা তারা এইভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয়। তাই যাতে আর কোনো বাচ্চারা শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমি চেষ্টা করব। এরপর আমার মনের কথা মনে রইল, কিন্তু পারলাম না। তা আমি কষ্টের জ্বালায়, খুব অভাব অনটনের জন্য এখান থেকে কলকাতা চলে যাই। মাওলালি এরিয়ায় ওখানে ফুটপাতে থাকি আর ভিক্ষিক করে খাই। আস্তে আস্তে করে একটু বড় হয়ে ইন্টালি মার্কেটে টানা রিক্সা চালানো শুরু করি। সাথে সাথে ট্যাক্সি চালানো শিখি এবং ট্যাক্সি চালানো শিখে 1977-78 সালে ট্যাক্সি চালানো শুরু করি। ট্যাক্সি চালানোর পর আমি একটা কমিটি করেছিলাম। সেই কমিটির নাম হয় সুন্দরবন ড্রাইভিং সমিতি। সেই সুন্দরবন ড্রাইভিং সমিতির কাজ কি, কিছু গরিব বেকার যুবকদের বিনামূল্যে ড্রাইভিং শিক্ষার মাধ্যমে তাদের বেকারত্ব দূর করা। এই শুরু করি। তখন গ্রামের পাড়ার মধ্যে বহু ছেলেকে বলেছিলাম যে আমি তোমাদের বিনামূল্যে ড্রাইভিং শিখিয়ে দেবো, চাকরি ধরিয়ে দেবো, লাইসেন্স করে দেবো। প্রতি মাসে এই গরিব দুস্থদের শিক্ষার জন্য মাসে 5 টাকা চাঁদা দেবে, আর একজন 2জন করে ড্রাইভিং শেখাতে হবে। তো এইরকম করে 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 80, বর্তমানে এখন 4 থেকে 500 ছেলে তারা কলকাতায় ড্রাইভিং করছে এবং ভালোভাবে জীবিকা নির্বাহ করছে। এছাড়া আমি ট্যাক্সি চালানোর পর যে সমস্ত ট্যাক্সি প্যাসেঞ্জার ওঠে তাদের থেকে সাহায্য চেয়ে, এখানে যারা স্কুলে পড়াশোনা করে 7-8 ক্লাস পর্যন্ত পড়ে হয়তো 7 থেকে 8 উঠছে, বই পাচ্ছে না, স্কুলে পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে সাহায্য করা, ট্যাক্সির আরোহীদের কাছ থেকে সাহায্য চেয়ে। এই কিছু কাপড়, এখানকার গরিব দুস্থদের কিছু কাপড় বিলি করা, বাচ্চাদের বই দেওয়া, এই করে করে 1980 সাল থেকে 1997 সাল পর্যন্ত আসি। রিকশা চালক জালালউদ্দিন শিখলেন ট্যাক্সি চালানো। যিনি শেখাবেন তাকে তো পারিশ্রমিক দেওয়ার সাধ্য নেই জালালউদ্দিনের। বিনিময়ে তার স্ত্রীকে পরিচারিকার কাজ করতে হয় ওই ট্যাক্সি ট্রেনারের বাড়িতে। ট্যাক্সি চালক জালালউদ্দিন নিজে শেখার পর তার এলাকার একাধিক মানুষকে ট্যাক্সি চালানো শেখান এবং তাদের বলেন আরো 2জনকে শেখাতে। এভাবেই 2 করে বাড়তে বাড়তে তা ছেয়ে গেছে গোটা 3টে গ্রামে। এখন সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে যেখানে খাদ্য পানীয় জলের সঠিক যোগান নেই, সেখানেই তিনি গড়ে তুলেছেন 3টি অনাথ শিশুদের জন্য স্কুল। 400 শিশুর খাওয়া পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তিনি। প্রথমে 22 জন ছাত্রছাত্রী আর 2জন টিচার দিয়ে স্কুল শুরু করি। আস্তে আস্তে করে প্রতি বছর ঘর বাড়ে, একটা করে কামরা বাড়ে স্কুলের, আর একটা করে টিচার বাড়ানো হয়। এইভাবে চলতে চলতে ট্যাক্সিতে বসে আমি চেষ্টা করি যে আপনারা যারা প্যাসেঞ্জার ওঠে সবাইকে বলি যে আপনারা কিছু জমি কিনে দিন, তাহলে আমি এখানে আর একটা ভালো স্কুল
বা একটু বড় স্কুল বড় রাস্তার ধারে করতে পারি, এই কথা থেকে বহু লোকের কাছে আমি আবেদন রাখি, ট্যাক্সির প্যাসেঞ্জারের কাছে। অনেকের রাজি হয়নি। এখানে মিস্টার দীপঙ্কর ঘোষ, প্রফেসর মিস্টার দীপঙ্কর ঘোষ এবং মিস্টার অজিত কুমার সাহা, এনাদের কাছ থেকে সাহায্য পেয়েছি। এরা আমার কথা, আমার আবেদনে সাড়া দিয়ে কলকাতা থেকে সুন্দরবনে প্রত্যন্ত গ্রামের অঞ্চলে এসে 2 বিঘা 7 কাঠা জমি কিনে স্কুল নির্মাণ করে দিয়ে 2009 সালে এটা শুরু করি। 400 ছেলে মেয়ে পড়াশোনা করছে, আর 17 জন 18 জন টিচার আর 4 জন কর্মী, তারা মিড ডে মিল দেওয়া, আর রান্না করা, ঘর ছাপ করা, বাচ্চাদের দেখাশোনা করা, খাওয়া দাওয়া করা, এইরূপ করে। আপনার এই 5টা প্রতিষ্ঠান, এই ব্যয় ভার, এত ছাত্রছাত্রী আপনি কিভাবে চালান? এগুলো সম্পূর্ণ আমি ট্যাক্সি যতদিন চালিয়েছি, ট্যাক্সি থেকে যত প্যাসেঞ্জার ওঠে, সাধারণ মানুষের কাছে সবার কাছে সাহায্য চাই যে আমি এই এতগুলো ছেলে মেয়ে পড়াশোনা করছে, আপনারা কিছু কিছু সাহায্য করুন। তো তাই মানুষের কাছে আমরা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, কেউ 1000, 2000, 5000 এইভাবে সাহায্য করেন। সেই সব টাকা পয়সা নিয়েই এখানে এই প্রতিষ্ঠানগুলো চালানো হয়। এই যে লড়াই, আপনার সব থেকে কাছের সঙ্গী কে? কাছের সঙ্গে আমার গিন্নি তসলিমা বিবি, সে সর্বক্ষণ আমার সঙ্গে চাঁদা তোলার জন্য, মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য, আমার সঙ্গে যাওয়া আসার জন্য সমস্ত আমার একদম সব থেকে কাছে আমার গিন্নি তসলিমা বিবি। আমরা এতক্ষণ কথা বলছিলাম জালালউদ্দিন গাজীর সঙ্গে, যিনি এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে কলকাতা শহরতলি থেকে ভিক করে করে 5টি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তানার একমাত্র কাছের সঙ্গী, তানার অর্ধাঙ্গিনী, তানার স্ত্রী তসলিমা বিবি সর্বসময় তানার সঙ্গে থাকেন। নমস্কার। আমরা কথা বলবো তসলিমা বিবির সঙ্গে। তসলিমা বাবু, আপনি এই কাজ করছেন? আমার স্বামী তো কিছু ছিল না, আমাদের বিয়ে হয়েছিল যখন, তখন কিছুই ছিল না। বিক্রি করতো কলকাতায় উনি, আর তারপরে আমার বিয়ে হলো, হয়ে সেখান থেকে মনে করো আর ওনার লেখাপড়া কিছু হয়নি। ওনার বাবা মা খুব গরিব ছিল, বই টই কিনে দিতে পারেনি, সেই জন্যই খুব গরিব লোক ছিল, লেখাপড়া শিখতে পারেনি। তারপরে আমার উনি ছোটো থেকে রিক্সা চাইলেছে, তারপরে একটু বড় হয়ে আবার মনে করো আমার বিয়ে হলো, বিয়ের পরে ট্যাক্সি চাইলেছে। ট্যাক্সি চাইলে মনে করো অনেকগুলো লোক এখানটায় তাদের শিখে দিয়েছে, বিনা পয়সায় শিখেছে, তারা সব মনে করো গাড়ি টাড়ি চালায়। এই বাড়ি পুরো ড্রাইভার। আপনার এত অভাব ছিল, আপনি সংসারের দিকে না দেখে কেন স্কুল করলেন? কেন অভাব ছিল? এত অভাব ছিল, কলকাতার জোড়াগিরি যাওয়া পর্যন্ত খিচুড়ি এনে বাচ্চাদের খেয়েছি। তারপরে আমার বিয়ের পরে গাড়ি চালানো, ট্যাক্সি চালানো শিখেছে। তার ঘরে আমি ঝিয়ের মতন কাজ করেছি, তার ঘরে পুরো সংসার জল তোলাতে নিয়ে কাপড় চোপড় কাচা, রান্না, খাওয়া। তিনি ওস্তাদ ছিল, এনার গাড়ি চালানো শিখেছে। 4-5 বছর ধরে গাড়ি চালানো শিখেছে। এনার গাড়ি চালানো শেখাবার জন্য আমি ঝিয়ের মতন কাজ করেছি সেখানে, সেই বাড়িতে করে গাড়ি চালানো শিখে ফের এই বাড়ি ফিরে এসে ছেলেপুলেদের নিয়ে ফের লেখাপড়া শিখেছি। একটা সিঁড়ির ঘর ভালো করে ভাড়া দিতে পারে না, 10 টাকা করে ভাড়া তাই দিতে পারে না। একদিন কি হয়েছে জানি না, আজগইবি ওনার কলার ধরে নিয়ে খুব মারছে। এটা কে মারছে? বাড়িওয়ালারা। তারা কেন ভাড়া দিতে পারেনি? ভাড়া দিতে পারে না, এই ঘর ছেড়ে দাও। এই কলকাতায় অ্যাংলিসুস ঘড়ি কারখানার কাছে ওইখানে ঘর ছিল, শওকত পাঞ্জাবি বলে বাড়ি। সেখানে তারা এসে মারছে, আমি মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আমি বলি ছেড়ে দাও, ঘর ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাই। উনি বলে তালা লেগে চলে যাবে না, ওরা বড় বড় লোক, আর তুমি গাড়ি টাড়ি চালাচ্ছি তো তোমার কোনো ক্ষতিও পেলে, চলে এখান থেকে চলে যাই। ফের আবার ও ফুটপাতে গিয়ে খালে থাকা করা, এসে ফুটপাতে ছিলেন? হ্যাঁ, এই করে আমরা ভিক্ষিক করে খেতাম, অনেক করতো। তারপরে এখন এই এত বাচ্চা, কোনো সরকারি মাইনে পাই না। কত বাচ্চা এখন পড়ান ভিক করে করে এই স্কুল করে? 500-550 বাচ্চা। এখানে তো 5টা স্কুল করেছেন আপনারা। এখন কেমন লাগছে এই যে ভিক করে ফুটপাতে থেকে
তারপরে আপনি ভিক করে মানে খিচুড়ি মানে দোয়া খিচুড়ি চেয়ে এনে আপনাদের বাচ্চাদের খাইয়েছেন, কলকাতার ফুটপাতে থেকেছেন, ঘর থেকে আপনাদের বার করে দিয়েছে, এমনকি মেরে বার করে দিয়েছে। এখন আপনি 5টা প্রতিষ্ঠান করেছেন, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, এবং আপনার এখানে 500রও বেশি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। কেমন লাগছে আপনার এখন? আমার এখন খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু আমাদের এত সুন্দর আমাদের ভালো লাগে যে ঠাকুর উপরালা আমাদের খুব শান্তিতে করেছে। কিন্তু বাইরের লোক এত আমাদের উপর অত্যাচার, বিনা অপরাধে বিনা এতে এত অত্যাচার, আমরা সেই অত্যাচারাতে টিকতে পারি না। মাঝে মাঝে এমন হয়, এইরকম খুব বাধা, এমন ঝড়, সে ঝড় সামলাতে পারি না। আমরা কোনো দোষ করিনি, কোনো অন্যায় কারোর কাছে করি না, কারোর বড় ভাষা গালাগালি করি না, কিচ্ছু করি না। তেমন এইরকম বাইরের পাশের লোক, তবু আমরা যা হয় পুরাতন কাপড় নিয়ে আসতেছি, আটা চাল নিয়ে আসতেছি, এই মানুষ ডোনেট করে সেইগুলো এনে আড়াই পাড়া সব জায়গা সবাইকে বিতরণ করি। এরপরও কিন্তু থেমেছিল না জালালউদ্দিন গাজীর স্বপ্ন। তিনি স্বপ্ন দেখতেন একটা কলেজ তৈরি করার, কিন্তু একটা কলেজ তৈরি করার জন্য যে পরিমাণ অর্থ দরকার তা জালালউদ্দিন বাবুর পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব ছিল। তবে তার সেই স্বপ্নের নৌকায় পাল তুলে দিল সনি এন্টারটেনমেন্টের কৌন বনেগা করোড়পতি নামক জনপ্রিয় শোটি। সেই শোতে তার হয়ে খেলেছেন স্বয়ং আমির খান, আর অনুষ্ঠানের হোস্ট অমিতাভ বচ্চন। ভালো কাজের ফল সবসময় ভালো না হলেও কখনো কখনো তো হয়, নইলে যে মানুষ ভালোর প্রতি বিশ্বাস হারাবে। সেদিনের সেই শোতে জালালউদ্দিন গাজী 25 লক্ষ টাকা পুরস্কার স্বরূপ পান। তাছাড়াও আমির খান এবং অমিতাভ বচ্চন তাকে বেশ কিছু অর্থ সাহায্য করেন। এই প্রাপ্ত অর্থ তিনি সম্পূর্ণটাই ব্যয় করতে চান দুস্থ শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করে, কলেজ করে। তার এই মহান কাজ ও লড়াইয়ের পথ মোটেই সহজ ছিল না, তবুও তার লড়াইটা তিনি লড়ে গিয়েছেন, থামেননি। তাই হয়তো নিয়তি তাকে থামায়নি। তার মহৎ স্বপ্নের বৃহৎ উড়ানের পথ খুলে দিয়েছে কৌন বনেগা করোড়পতি। এবারে হয়তো আরো কিছু দুস্থ কিশোর কিশোরীর কলেজে পড়ার স্বপ্ন পূরণ হবে। একটা ফোন আসে বম্বে থেকে। আমি যখন ফোন রিসিভ করি তখন মিস্টার ভাস্করজি বলে একজন স্যার, তিনি ফোন করলেন যে আপনি কি গাজী জালালউদ্দিন? আমি হ্যাঁ স্যার। না, খুবই ভালো কাজ করছেন, আপনাকে আমরা কেবিসিতে আনতে চাই। তো আমি বললাম স্যার কেবিসি মানে কি? আমি তো কেবিসি মানে জানতাম না। উনি বললে কেন কেবিসি জানেন না? কৌন বনেগা করোড়পতি অমিতাভ বচ্চনের প্রোগ্রাম। আমি না স্যার, আমি অত টিভি দেখার সময় পাই না, আর আমি সেই সময় পাই না, সর্বক্ষণ এই গরিব অনাথ বাচ্চাদের শিক্ষার জন্য চাঁদার কাজে নিযুক্ত থাকি, আমি পারি না। তো বললে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা কেবিসিতে আনতে চাই। আমি স্যার কেবিসি মানে কি? আমি তো ওখানে গিয়ে কি করব? আমি তো সেখানে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তো বললে কেন? আমি বলি দেখুন, আমার শিক্ষা মাত্র ক্লাস 2। আচ্ছা ভালো ভালো শিক্ষিত ব্যক্তিরা যায়, তারা পারে না, আমি কি পারবো? তাই আমি যেতে আমি রাজি না। তো সেই জন্য বললো ঠিক আছে, আপনি যদি না যান তাহলে ঠিক আছে, আপনি ভালো থাকুন। এই বলে সেদিনের জন্য ফোন ছেড়ে দিলেন, আর বললেন যে আমি 1 সপ্তাহের মধ্যে আবার আপনাকে ফোন করব। তারপরে উনি 1 সপ্তাহ যেতে না যেতেই 4-5 দিন পর ফোন করছেন যে গাজী সাহেব ভালো আছেন? আমি হ্যাঁ স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? ঠিক আছে। এই বলেই আমার বললেন যে গাজী সাহেব আপনি কেবিসিতে আসুন। আমরা আবার মিটিং হয়েছে যে আমাদের আপনার হয়ে প্রশ্নের উত্তর দিতে হবে না, আপনার হয়ে আমির খান প্রশ্নের উত্তর দিয়ে যেটুকু আপনি কেবিসি থেকে পাবেন সেইটুকু আপনাকে দিয়ে দেবে। এই বলে কেবিসি থেকে আমাকে নিয়ে গেল। আমি বললাম আমার কাছে কোনো খরচা নেই। ওরা বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনাদের প্লেন ভাড়া মানে হোটেল ভাড়া যেখানে যা যত খরচ সম্পূর্ণ আমাদের, ওই বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে আমাকে এখানে কেবিসিতে নিয়ে গেলেন। ওখান থেকে আমাদের সুন্দরবনে এসে 3 দিন ধরে শুটিং করলেন সম্পূর্ণ স্কুলগুলো। শুটিং করে নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে নিয়ে গেলেন, ভালো হোটেলে রাখলো, আমরা ছিলাম। অনুষ্ঠানের দিন অনুষ্ঠান হলো, সমস্ত বিষয়গুলো ওখানে। অনুষ্ঠানের সঙ্গী হিসাবে আপনার সঙ্গে কে ছিলেন? অনুষ্ঠানের সঙ্গী হিসাবে আমার গিন্নি তসলিমা বিবি ছিলেন, আমার ছোট ছেলে ছিল, আরও 2-1 ছিল আর কি। সমস্ত অনুষ্ঠানের শেষে মিস্টার অমিতাভ বচ্চন আমাকে প্রশ্ন করছে যে গাজী সাহেব আপনি তো খুব ভালো কাজ করছেন, এখন আপনার স্বপ্ন কি? তা আমি তখন বললাম আমার স্বপ্ন উচ্চ মাধ্যমিক স্কুল করা, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ করে ছেলেরা জয়েন্ট এন্ট্রান্স পাশ করে ডাক্তার, উকিল, ব্যারিস্টার ইত্যাদিতে
জয়েন করে ভালো শিক্ষিত তারা চাকরি থেকে জয়েন করতে পারে, তারা জীবিকা নির্বাহ করতে পারবে, এটাই আমার স্বপ্ন। জালালউদ্দিন গাজীর লড়াই কিন্তু এখনো থামেনি। এখনো শিশুদের শিক্ষিত করার জন্য, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তার আমৃত্যু হয়তো এই লড়াই চলবে। শিক্ষার জন্য এহেন লড়াইকে স্যালুট জানাই এনবিটিভি। মাটির কথা অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসিবুর রহমান। শুনতে থাকুন, দেখতে থাকুন মাটির কথা অনুষ্ঠান। প্রতি সপ্তাহে মাটির কথা অনুষ্ঠানে আমি আপনাদের শোনাবো নূতন নূতন সাহস সঞ্চয়ের গল্প।